গত কয়েকদিন ক্লাস করে আপনারা বুঝেছেন একটা জিনিস যে আমরা বয়লার ব্যবহার করলে বয়লারে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। অর্থাৎ পানি বয়লারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা যদি পানি না ব্যবহার করি তাহলে সেটা বয়লারও হবে না, এবং সেই ক্ষেত্রে আমরা বয়লারের মাধ্যমে স্টিমও উৎপাদন করতে পারবো না। তো যেহেতু আমাদের বয়লারের জন্য পানি একটা অপরিহার্য উপাদান, সেই ক্ষেত্রে পানির প্রপার্টিজ সম্বন্ধে আমাদের বুঝতে হবে এবং পানির কি কি সমস্যা থাকতে পারে, বয়লারে পানি ব্যবহার করলে কি ধরনের সমস্যা হতে পারে, এবং বয়লারে পানি ব্যবহার করার আগে বয়লারের সেই পানিগুলাকে অর্থাৎ পানিকে কিভাবে ট্রিটমেন্ট করে রেডি করে তারপরে বয়লারের ভিতরে প্রবেশ করাতে হবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে আমরা বয়লারে যে পানিগুলা ব্যবহার করি এই পানিগুলাকে বলা হয় ফিড ওয়াটার। যেহেতু এই পানিগুলা বয়লারের মধ্যে প্রবেশ করানোর ফলে স্টিমে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ আমি যেই পানিটা ভিতরে প্রবেশ করাচ্ছি সেইটা এটার ভিতরে গিয়ে ব্যবহার হচ্ছে স্টিম তৈরি করার জন্য, এবং এটা খাদ্য হিসেবে বয়লারের ভিতরে দিচ্ছি, এই খাবারটাকে মূলত পরবর্তীতেও স্টিমে রূপান্তরিত করতেছে। সেই ক্ষেত্রে এই পানিগুলোকে ফিড ওয়াটার বলা হয়। অনেক ক্ষেত্রে আপনারা যখন মাছকে খাবার দেওয়া দেখেন তখন সেই খাবারগুলোকেও ফিড বলা হয়। আবার মুরগিকে খাবার দেওয়া হলে সেইগুলোকেও ফিড বলা হয়। আবার গরুকে খাবার দেওয়া হলে সেগুলোকেও খাবার ফিড বলা হয়। মূলত যেটা একটা জিনিসের মধ্যে, সেটা ব্রয়লার হোক, যন্ত্র হোক, বা গরু ছাগল মুরগি যেটাই হোক, সেটার খাবার হিসেবে ব্যবহার করতেছি, সেটাকে ফিড বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে ব্রয়লারের মধ্যে যে পানিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোকেও ফিড ওয়াটার বলা হয়। তো যেহেতু বয়লারের মধ্যে পানি ব্যবহার করতে হবে, এই পানিগুলোকে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা প্রসেসে নিয়ে আসব বা একটা অবস্থায় নিয়ে আসব, যেন এগুলাকে আমি বয়লারের মধ্যে ব্যবহার করতে পারি। তারপরে আমি যদি সেই প্রসেসটা কমপ্লিট করতে পারি বা সেই রূপে নিয়ে আসতে পারি সেই পানিগুলোকে, তারপরে সেগুলোকে বয়লারের ভিতরে ব্যবহার করলে কি হবে না, আমাদের বয়লারের সমস্যাগুলো তৈরি হবে না। অন্যথায় আমরা যদি সাধারণ পানি বয়লারের ভিতরে প্রবেশ করাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের বয়লারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে যদি জানার চেষ্টা করি যে পানিতে মূলত কি কি থাকে আর পানির মূলত সমস্যাগুলো কি কি করে। তো পানিতে যেগুলো থাকে সেটা হচ্ছে আমরা সাধারণভাবে জানি যে H2O, অর্থাৎ দুই অণু হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে মূলত পানি উৎপাদন করা হয়। তো পানি তৈরি হচ্ছে এটা বুঝলাম। পানির তো একটা যে রূপ আমরা দেখতে পাই তরল, বায়বীয় এবং তরল পদার্থ কঠিন অবস্থায় দেখতে পাই। তো এই পানির মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। যদি সেই কন্টেন্টগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পানিগুলো আমাদের বয়লারের জন্য ক্ষতিকর হতে পারে। কি ধরনের ক্ষতি করতে পারে? যদি আমাদের বয়লারের মধ্যে বিভিন্ন ধরনের অপদ্রব্য যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অক্সিজেন, এইগুলো যদি বয়লারের মধ্যে প্রবেশ করে পানির সাহায্যে, সেই ক্ষেত্রে আমাদের বয়লারের স্কেলিং করতে পারে, কোরোশন তৈরি করতে পারে, ক্যারি ওভারের মতন সমস্যা তৈরি করতে পারে, ভিতরে ক্ষত তৈরি করতে পারে, মরিচা তৈরি করতে পারে, এই সমস্যাগুলো তৈরি করবে। তো এইগুলাকে অপদ্রব্য বলা হচ্ছে কেন? যেহেতু এই যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো বয়লারের ভিতরে যাওয়ার ফলে বয়লারের বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে, যেমন স্কেলিং করতেছে, কোরেশন করতেছে, ক্যারি ওভার করতেছে। তো এই কারণে মূলত এগুলাকে অপদ্রব্য বলা হচ্ছে বা এগুলাকে কন্টেন্ট বলা হয়। তো এই ক্ষেত্রে এইগুলা যেহেতু বয়লারের পানির ভিতরে যে বা বয়লারের পানির সাথে যে বয়লারের মধ্যে সমস্যা তৈরি করতেছে, সেই ক্ষেত্রে আমাদের এই পদার্থগুলোকে অবশ্যই বের করে তারপরে পিওর ওয়াটারটাকে বয়লারের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমরা জানি যে বয়লারের পানি যখন আমরা পাই তখন এগুলা কোথায় থেকে পাই? আমরা যখন পানিগুলো পাচ্ছি সেটা বয়লারের জন্য হোক বা আমাদের খাবারের জন্য হোক বা আমাদের পশু পাখি যা কিছু আছে সব কিছুর জন্যই পানি মূলত আমাদের পৃথিবীতে যে সোর্স আছে সেটা হচ্ছে ভূগর্ভস্থ স্তরের পানি, এরপরে সমুদ্রের পানি বা নদী নালার পানি এবং বৃষ্টির পানি। এই তিনভাবেই মূলত আমরা পানি পেয়ে থাকি। তো এই পানিগুলোর মধ্যে যেটা আমি সমুদ্র থেকে উঠাচ্ছি বা ভূগর্ভস্থ স্তর থেকে উঠাচ্ছি, সেই পানির মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। এই কন্টেন্টগুলো কিভাবে আসতেছে? এই কন্টেন্টগুলো মূলত যেহেতু আমি ভূগর্ভস্থ স্তর থেকে উঠাচ্ছি, এই ভূগর্ভস্থ স্তরে বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন রকম শিলা আছে, চুন আছে, তারপরে বিভিন্ন রকম বালি আছে, কাদা বিশিষ্ট পদার্থ আছে এবং অন্যান্য বিভিন্ন রকম কন্টেন্ট আছে। তো সেই জায়গাগুলো থেকে যখন আমি পানিটাকে উঠিয়ে আনতেছি
তখন ওইগুলাও পানির সাথে মিশ্রিত অবস্থায় উপরে চলে আসবে। এরপরে ওই মিশ্রিত অবস্থায় যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আমি যদি বের করে ফেলে দিয়ে পিওর ওয়াটারটাকে বয়লারের ভিতরে প্রবেশ করাই, সেই ক্ষেত্রে আমি বয়লারের স্টিমের পরিমাণটা বেশি পাবো, বয়লারের মেইনটেনেন্স কস্ট কম হবে, বয়লারের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলোর কথা দেখলাম এই সমস্যাগুলো হবে না। এর পাশাপাশি আরও যে সোর্সগুলো আছে যেমন সমুদ্রের পানি, নদী নালার পানি, পুকুরের পানি, এইগুলা থেকেও যখন আমি পানি নিয়ে বয়লারের ভিতরে ব্যবহার করব সেই পানিগুলোকেও ট্রিটমেন্ট করতে হবে। এরপরে আরেকটা পানির সোর্স আছে, সেটা হচ্ছে বৃষ্টির পানি। তো বৃষ্টির পানি তো সবসময় থাকে না, বৃষ্টির পানিটাকে কখন পাওয়া যায়, যখন বৃষ্টি হয় সেই সময়, অথবা ওয়াটার হারভেস্টিং করে একটা জায়গায় অনেক পরিমাণে পানি রেখে দিলে সেই জায়গা থেকে আমি পানিটাকে ব্যবহার করতে পারবো। তো সেই পানির সাথেও বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, যেমন অক্সিজেন থাকতে পারে, এছাড়াও অন্যান্য গ্যাসীয় পদার্থ থাকতে পারে, এগুলা থাকতে পারে। এবং ওপর থেকে যেহেতু পানিটা নিচের দিকে নেমে আসে, সেই ক্ষেত্রে যদি প্রথম পশলার পানিগুলাই আমরা রেখে দিই তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে পদার্থগুলো আছে, ধুলা বালি, এইগুলা পানির সাথে মিশে এসে আমাদের এই যেখানে পানিটা ধরতেছি বা পানিটা যেখানে রাখতেছি ওইখানে জমা হবে। তাহলে কি বুঝলাম, এই পানিটাকেও আমার ট্রিটমেন্ট করেই ব্যবহার করতে হবে, অন্যথায় ওই যে অক্সিজেন আছে তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট যুক্ত হয়ে যাচ্ছে, ওই কন্টেন্টগুলো যাওয়ার পরে আমাদের বয়লারের মধ্যে কোরেশন তৈরি করবে, এরপরে ক্ষত তৈরি করবে, তারপরে মরিচা তৈরি করবে এবং ওয়াটার লগিং এর মতন সমস্যাগুলো তৈরি করবে। এই জন্য অবশ্যই আমাদের বয়লারের পানিগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে তারপরে বয়লারের মধ্যে প্রবেশ করাতে হবে। ট্রিটমেন্ট বিষয়টা কি? ট্রিটমেন্ট বিষয়টা হচ্ছে আমি যখন হাত ধুয়ে খাবার খাইতে যাচ্ছি তার মানে হাতটাকে আমি পরিষ্কার করে নিলাম, তারপরে আমি যখন গ্লাস দিয়ে পানিটা খাবো তখন যদি আমি গ্লাসটা ধুয়ে না নিই তাহলে গ্লাসের মধ্যে ময়লা থাকবে, এই ময়লাগুলো আমার পেটে চলে যাবে। তো সেম ভাবে আমি যখন পানিটাকে বয়লারের ভিতরে প্রবেশ করাবো তখন এই পানির মধ্যে থাকা ওই স্লাজ, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তারপর কপার, এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আগে থেকেই কোনো একটা পদ্ধতির মাধ্যমে বের করে দিয়ে তারপরে শুধু পিওর ওয়াটারটাকে যদি আমি ভিতরে প্রবেশ করাই তাহলে সেটাকে বলা হবে ট্রিটমেন্টকৃত ফিড ওয়াটার। ঠিক আছে? তো যখন আমি এই কন্টেন্টগুলো বের করতে চাবো, আমি ধরেন যে পানি টেস্ট করব বা পানিকে আমি পরীক্ষা করে তারপরে তো হচ্ছে যে আমার এই পানিগুলোর ভিতর থাকা আয়রন হোক, পিএস হোক, টিডিএস হোক, এগুলাকে রিমুভ করতে হবে বা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসতে হবে। তো এইগুলাকে নির্দিষ্ট লেভেলে নিয়ে আসার জন্য আমার অবশ্যই সেই পানির মধ্যে কি পরিমাণ ওই কন্টেন্ট আছে মাপতে হবে। ধরেন আপনি চা বানাচ্ছেন, এখন চা বানানোর ক্ষেত্রে আপনি চা তৈরি করা শুরু করেছেন, এখন একজন বলল যে তুমি 1 চা চামচ চিনি দাও তাহলে এখানে ভালো একটা স্বাদ হবে, এই চা যেটা দিছি বা চায়ের পাতা যেটা আছে 1 চা চামচই যথেষ্ট চিনির ক্ষেত্রে। তো আপনি 1 চা চামচ দিচ্ছেন, দেওয়ার পরে আপনি একটু পান করলেন, করার পরে দেখলেন যে না তেমন একটা স্বাদ আপনার কাছে লাগতেছে না, তখন আপনি কি ভাবলেন যে আচ্ছা তাহলে যেহেতু স্বাদ বেশি লাগতেছে না আমার কি করতে হবে, আরো একটু চিনি বাড়িয়ে দিতে হবে। তো আরো একটু বলতে কতটুকু, আপনি অবশ্যই হাফ কেজি চিনি ওর ভিতরে দিয়ে দিবেন না, আপনি যেহেতু বুঝতে পারতেছেন যে একটু চিনির পরিমাণ হইলেই এখানে আপনার কাঙ্ক্ষিত স্বাদটা চলে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা আরো হাফ 1 চা চামচ বা 1 চা চামচ দিবেন। কিন্তু আপনার যদি জানা না থাকে যে এইখানে কি পরিমাণ চিনির প্রয়োজন হবে বা এইখানে কতটুকু চিনি দিলে আসলে এটার স্বাদ কতটুকু হতে পারবে, কারণ আপনি এই চাটা পান করেই দেখেন নাই এখনো, এটা স্বাদ হয়েছে না স্বাদ হয় নাই সেটাই আপনি বুঝেন নাই, তাহলে কি করতে পারবেন না যে কতটুকু চিনি দিতে হবে সেটা বুঝতে পারবো না। যেমনটা আমরা রমজান মাসে দেখি যে রান্না করার সময় লবণের স্বাদটা বুঝতে পারা যায় না, সেই ক্ষেত্রে কোনোদিন হয়তো বা লবণের পরিমাণ বেশি হয়ে যায়, কোনোদিন লবণের পরিমাণটা কম হয়ে যায়, কারণ সেই সময় স্বাদটা দেখা হয় না বা টেস্ট করা হয় না যে ওই তরকারির মধ্যে কতটুকু লবণ দেওয়া হয়েছে বা আরো লবণ লাগবে কিনা। সেম ভাবে আমি যদি পানির মধ্যে কতটুকু কন্টেন্ট আছে এটা বুঝতে না পারি তাহলে আমি এই পানিটাকে টেস্ট করতে পারবো না, বা আমি পানিটাকে হচ্ছে যে করতে পারবো না, ট্রিটমেন্ট করতে পারবো না সঠিকভাবে, যে কি পরিমাণ আমি কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করব বা আমি এই পানিটাকে ব্যবহার করলে আমার ক্ষতিটা কতটুকু হচ্ছে, এগুলা কিছুই বুঝতে পারবো না। এই জন্য আমার পানিগুলোকে ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই আমার বুঝতে হবে যে কতটুকু এই কন্টেন্টগুলো আছে। এখন কন্টেন্টগুলো কিভাবে পরিমাপ করব আমি, কন্টেন্ট যদি আমি পরিমাপ না করি তাহলে তো বুঝতে পারবো না যে এর মধ্যে কতটুকু আছে। এই কন্টেন্টগুলো পরিমাপ করার জন্য আবার বিভিন্ন রকম ইউনিটের প্রয়োজন হবে। যেমন আপনি যদি বাজারে যান, বাজারে যাওয়ার পরে
আপনি যদি একজন ব্যক্তিকে বলেন যে আমাকে 1 লিটার তেল দাও, তাহলে সে আপনাকে 1 লিটার তেল দিবে। আপনি যদি তাকে বলেন যে 1 কেজি চা দাও বা 1 কেজি চাউল দাও, 1 কেজি আটা দাও, তাহলে আপনাকে 1 কেজি আটা দিবে। এখন যদি আপনি গিয়ে বলেন যে আমাকে 5 পিস আটা দাও, 1 লিটার তেল দাও, আর হচ্ছে যে 2 কেজি সাবান দাও, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি হাসাহাসি শুরু করে দেবে যে এরকম হয় নাকি যে 1 কেজি সাবান 2 কেজি সাবান এভাবে কি হয় নাকি? সাবান বিক্রি করা হয় পিস হিসেবে, আবার হচ্ছে যে আটা বিক্রি করা হয় কেজি হিসেবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওরা হাসাহাসি করতেছে, কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রি বেস চিন্তা করবেন বা আপনি যখন অফিসিয়ালি চিন্তা করবেন, এখানে তো আর হাসাহাসির অবস্থা নাই, বা আপনার এখানে কেউ ভুল ধরে দিয়ে আপনাকে শুধরে দিয়ে তারপরে যে আপনাকে কাজ করাবে, এরকম সুযোগও খুব কম থাকে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে জানতে হবে যে এই যে কন্টেন্টগুলো আমি পরিমাপ করব, এই কন্টেন্টগুলো কিভাবে পরিমাপ করব, কোন ইউনিট দিয়ে পরিমাপ করতে হবে। এইগুলা পরিমাপ করার জন্য যে সকল ইউনিট ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পিপিএম। তো এই ইউনিটগুলো কি, এই ইউনিটগুলো হচ্ছে এক একটা পরিমাপের একক। যেমন আপনি চাউল কেনার সময় বলতেছেন 1 কেজি চাউল দাও, আপনি তেল কেনার সময় বলতেছেন 1 লিটার তেল দাও, আবার কখনো পিস হিসেবে কিনতেছেন যে আমাকে একটা সাবান দাও। এই যে এইগুলা আলাদা আলাদা ভাবে কেজি লিটার এগুলা বলতেছেন, এই প্রত্যেকটা হচ্ছে একটা একক। এই এককগুলা কেন ব্যবহার করা হয়? এই এককগুলা এই কারণে ব্যবহার করা হয়, ধরেন আপনি আপনার এলাকাতে চাউল মাপেন, ওইটা হচ্ছে যে ওই বেতের এক ধরনের থাকে, পরিমাপের যন্ত্র থাকে, ওই বেতের যন্ত্র দিয়ে আপনি পরিমাপ করেন। সেই ক্ষেত্রে একটা বেতের হচ্ছে যে অনেক বড় বলের মতন থাকে, ওইটা দিয়ে আপনি দেখা যাচ্ছে 1 মণ মেপে দিয়েছেন একজনকে। তো ওইটা নিয়ে গিয়ে আরেকটা এলাকায় যে যখন সে গেছে, যাওয়ার পরে বিক্রি করতে গেছে, তো সে বলতেছে এখানে 1 মণ আছে। তো ওই এলাকায় তারা বলতেছে যে 1 মণ তো হয় 40 কেজিতে, আমার দেখে মনে হচ্ছে এখানে কম থাকতে পারে, আমার সন্দেহ হচ্ছে, এটা আমি মেপে দেখবো। তো ও আপনাকে মাপার পরে বলতেছে যে না, এখানে 1 মণ নাই, এখানে আছে 25 কেজি বা 30 কেজি। আপনি তখন তাকে বলতেছেন যে না, আমি মেপে এনেছি, এখানে 1 মণ আছে, আমি তো আমার এলাকার যে পরিমাপ করা হয় ওইভাবে পরিমাপ করে এনেছি। তখন বলবে যে এখানে কি তোমার এলাকায় চলবে নাকি আমার এলাকায় যখন বিক্রি করতে আসছো আমার এলাকা অনুযায়ী বিক্রি করতে হবে? অবশ্যই ওই এলাকা অনুযায়ী বিক্রি করতে হবে। কিন্তু যদি এমন একটা পদ্ধতি থাকে যেটা ঢাকাতেও একরকম হবে, আপনি দিল্লিতে গেলেও একই রকম পাবেন, পাকিস্তানে গেলেও একই রকম পাবেন, আমেরিকাতে গেলেও একই রকম পাবেন। এই জন্য মূলত আন্তর্জাতিকভাবে এইরকম কিছু ইউনিট করে দেওয়া হয়েছে, যেগুলাকে আপনি বাংলাদেশে 1 কেজি মানে 1 কেজি, ভারতে গেলেও 1 কেজি মানে 1 কেজি, বাংলাদেশের 1 কেজি নিয়ে ভারতে মাপলেও 1 কেজি পাবেন, আপনি আমেরিকাতে গেলেও 1 কেজি পাবেন। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা পরিমাপের একক। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু পানির বিভিন্ন কন্টেন্ট পরিমাপ করব, এই কন্টেন্টগুলো পরিমাপ করার জন্য এরকম বিভিন্ন ইউনিট বা এককের প্রয়োগ হবে। এই ইউনিটগুলো কি কি? এই ইউনিটগুলো হচ্ছে পিপিএম, পিপিবি, তারপরে হচ্ছে যে এমজি, তারপরে আরও আছে হচ্ছে যে মাইক্রোগ্রাম পার লিটার, তারপরে সিমেন্স পার মিটার, তারপরে মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার। এই এককগুলো আমাদের প্রয়োজন হবে যখন আমরা পানি পরিমাপ করব। তো এই পানিগুলো যখন পরিমাপ করতে যাব, তখন কি প্রয়োজন হচ্ছে, এই ইউনিটগুলোর প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে সঠিকভাবে ধারণা রাখতে হবে, কারণ আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ অপারেটর যখন একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন, তখন আপনার পানিগুলা টেস্ট করতে হবে। সব সময় যে অপারেটর টেস্ট করবে এরকম না, আপনাকে মাঝে মাঝে টেস্ট করতে হবে। এবং আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার বেশ কিছু প্যারামিটার সম্বন্ধে সঠিকভাবে ধারণা রাখতে হবে। কারণ আপনি যখন একটা ফ্যাক্টরিতে চাকরি করতে যাবেন, তখন যদি বয়লার থাকে, বয়লারের পানি টেস্ট করতে হবে আপনাকে, পানির বিভিন্ন প্যারামিটার আছে সেগুলো জানতে হবে। আপনি যদি ওই ফ্যাক্টরিতেই চাকরি করেন আর ওইখানে যদি সিলার থাকে, তাহলে সিলারের কুলিং টাওয়ারের পানির প্যারামিটার থাকবে। এরপরে সিলারের ভিতরে যদি লিথিয়াম ব্রোমাইড থাকে বা অন্যান্য কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলোর আপনার প্যারামিটার সম্বন্ধে জানতে হবে, যে এটার প্যারামিটার বর্তমানে কেমন, ভবিষ্যতে কেমন হবে, কি পরিমাণে ইয়াগুলো চেঞ্জ হলে এটা পরিবর্তন করে ফেলতে হবে। এরকম হবে আপনার ফ্যাক্টরিতে যদি কুলিং টাওয়ারের পরিবর্তে আপনার ফ্যাক্টরিতে দেখা গেল যে আছে। একটু, হ্যাঁ।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে ধরেন আপনার ফ্যাক্টরিতে ডাব্লিউটিপি আছে বা ইটিপি আছে, অথবা গ্যাস আছে, গ্যাস জেনারেটর আছে, ডিজেল জেনারেটর আছে। এই প্রত্যেকটা যন্ত্রাংশের ক্ষেত্রেই আপনার বেশ কিছু প্যারামিটার পরিমাপ করতে হবে। আবার আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, আপনার ট্রান্সফরমারের অয়েলের প্যারামিটার চেক করতে হবে। এইগুলা মূলত চেক করতে হবে। সেই ক্ষেত্রে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার বেশ কিছু প্যারামিটার সম্বন্ধে সঠিকভাবে ধারণা রাখতে হবে যে কোন প্যারামিটারটা কতটুকু হয়। আর বয়লার অপারেটর হিসেবে আপনার অবশ্যই এইখানে যেই প্যারামিটারগুলো দেখানো হবে প্রত্যেকটাই প্রয়োজন হবে। এক্ষেত্রে কোনো কোনো ফ্যাক্টরিতে শুধুমাত্র পিএস এবং টিডিএস পরিমাপ করা হয়, আর কিছু কিছু ফ্যাক্টরিতে হার্ডনেসটা পরিমাপ করা হয়। তবে যদি আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যান বা একটা ভালো রেপুটেড ফ্যাক্টরিতে যান, এবং সেই ক্ষেত্রে যদি বয়লারের স্টিমগুলোকে পিওর স্টিমে রূপান্তরিত করা হয় এবং সেইগুলোর মান যদি সঠিকভাবে রাখা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পানির প্যারামিটারটা সঠিক রাখতে হবে। সেজন্য অবশ্যই এই ক্লাসে যেগুলো দেখানো হবে এবং আগামী 2টা ক্লাসে যেগুলো দেখানো হবে প্রত্যেকেই মনোযোগের সহিত দেখবেন, কারণ প্রত্যেকের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে পিপিএম কি, বা পিপিএম অর্থ কি, অথবা আপনি যখন পানি টেস্ট করতে যাবেন তখন এইরকম এক ধরনের মিটার দিয়ে আপনাকে পানিগুলা টেস্ট করতে হবে। বিভিন্ন কারণে বিভিন্ন রকম মিটার ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে মিটারে দেখতে পাচ্ছেন যে পিপিএম, এই পিপিএমটা হচ্ছে একটা ইউনিট। এটা দিয়ে মূলত পানির যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী ওই পানির মধ্যে কি পরিমাণ কন্টেন্ট আছে সেটা পরিমাপ করা হবে। পিপিএম এর ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন। আচ্ছা, পিপিএম সম্বন্ধে বলতে পারবেন এখানে এমন কেউ আছেন? এনিওয়ান? বুঝি নাই। স্যার, আমি টুকটাক ধারণা আছে এরকম আর কি। আচ্ছা, আমাদের বলতে হবে, হ্যাঁ, আপনার টুকটাক থাকুক আর আমরা যেটুকুই থাকুক বলতে হবে। জি জি পিপিএম হচ্ছে আমরা যেটা বয়লারে টেস্ট মানে ফিট ওয়াটার, যেটা ওয়াটার ঢোকাই, হুম। ওটাকে টেস্ট করার সময় যে টেস্ট করা হয় এটা টেস্ট করতে পারি পিপিএম হিসেবে। পিপিএম দেখতে আমরা হার্ডনেস কত আছে কত আচ্ছা, নাই। জি, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, পিপিএম জিনিসটা কি? কাইন্ডলি সবাই মিউট করে দেবেন, হ্যাঁ? প্রত্যেকদিন সেম কথা বলতে ভালো লাগে না, আপনারা নিজেদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। পিপিএম অর্থাৎ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন জিনিসটা কি? পার্টস পার মিলিয়ন জিনিসটা হচ্ছে যে যদি 10 লাখ অংশের মধ্যে একটা অংশ আলাদা কিছু থাকে সেটাকে বলা হবে 1 পিপিএম। ঠিক আছে? ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে। তো 10 লাখ টাকার মধ্যে 9,99,999 টাকা হচ্ছে নোট টাকা। যেটা 1 টাকার নোট হতে পারে, 5 টাকার নোট হতে পারে, 10 টাকার নোট হতে পারে। এরকম নোট দিয়ে আপনার কাছে 9,99,999 টাকা আছে, নোট টাকা। আর 1 টাকার একটা কয়েন আছে, তার মানে আপনার কাছে 1 পিপিএম কয়েন টাকা আছে। ঠিক আছে? তার মানে 10 লাখ অংশের মধ্যে যদি এক অংশ থাকে আলাদা কোনো অংশ, তাহলে সেটাকে বলা হবে 1 পিপিএম। মানে পিপিএম হচ্ছে 10 লাখ অংশের মধ্যে এক অংশ। ঠিক আছে? ধরেন আপনার কাছে একটা জগ আছে, সেই জগের মধ্যে আপনি পানি ঢেলেছেন। পানি ঢেললে কতটুকু করেছেন? 1 জগ ভর্তি করেছেন। করার পরে ওইখানে আপনি 9,99,999 অংশ লবণ দিয়েছেন আর এক অংশ চিনি দিয়েছেন। তাহলে কি হচ্ছে? এই যে এক অংশ চিনি দিলেন, তার মানে আপনার এই পানির মধ্যে 1 পিপিএম চিনি আছে, আর বাদ বাকি সব লবণ আছে। ঠিক আছে? এটা হচ্ছে পিপিএম এর ফুল অর্থ এবং পিপিএম এর ফুল মিনিং সহ ব্যাখ্যা। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে যদি 10 জন পরীক্ষা দেয় তার মধ্যে কমপক্ষে 2 জন মানুষকে প্রশ্ন করবে যে পিপিএম কি, বা পিপিএম কেন ব্যবহার করা হয়, পিপিএম অর্থ কি, পিপিএম দ্বারা কতটুকু বোঝায়। এই ক্ষেত্রে পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএম অংশকে বলা হয় 10 লাখ অংশের এক অংশকে। ঠিক আছে? এই জিনিসটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, যদি 10 লাখ অংশের মধ্যে শুধুমাত্র এক অংশ থাকে আলাদা কোনো অংশ, তাহলে সেই অংশকে বলা হবে 1 পিপিএম। মানে আপনার কাছে যদি 9,99,999 টাকা থাকে আর 1 টাকা যদি থাকে কয়েন টাকা, তাহলে আপনার কাছে 1 পিপিএম কয়েন টাকা আছে।
সেম ভাবে যদি টিডিএস থাকে, ধরেন আপনার কাছে টিডিএস আছে 1 ppm, তার মানে আপনার এই বয়লারের পানির মধ্যে ওই 9,99,999 ভাগের মধ্যে 1 ppm হচ্ছে টিডিএস আছে, মানে টোটাল হার্ড সলিড পদার্থ আছে। আর বাদ বাকিটুকু কি আছে, টোটাল পিওর পানি আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, এরপরে আসি আমাদের হচ্ছে মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার হচ্ছে আরেকটা একক, যেই একক দ্বারা আমরা মিলিগ্রাম পার লিটার মানে 1 লিটারের মধ্যে কত মিলিগ্রাম আছে সেটা বুঝাই। ঠিক আছে, মিলিগ্রাম বলতে এমজি বোঝা হয়। এটাও মূলত এরকম থাকে যে কত এমজি আছে, হচ্ছে যে কত এমজি প্যারাসিটামলের মধ্যে কতটুকু আছে, কোন কন্টেন্ট আছে। তারপরে এই ট্যাবলেটটার মধ্যে, যেমন গ্যাসের ট্যাবলেটের মধ্যে কত এমজি, এটা হচ্ছে যে ট্যাবলেট আছে, সেগুলোর মধ্যে কতটুকু কোন কন্টেন্ট আছে, এরকম যেমন লেখা থাকে যে এত এমজি, ওই এমজি অর্থাৎ হচ্ছে মিলিগ্রাম। মানে 1 কেজিকে যদি আপনি 1000 ভাগে ভাগ করেন তাহলে সেটা হবে 1 গ্রাম। মানে 1 কেজির 1000 ভাগকে বলা হবে, পার ভাগকে বলা হবে 1 গ্রাম। আর 1 গ্রামকে যদি আপনি আবারও 1000 ভাগে ভাগ করেন তাহলে তখন আপনি পাবেন 1 মিলিগ্রাম। মানে প্রথমে 1 কেজি নিলেন আপনি, ধরেন 1 কেজি আটা নিছেন, নেওয়ার পরে সেই আটাগুলাকে 1000 ভাগে ভাগ করেছেন, প্রত্যেক ভাগে কতটুকু করে আছে, 1 গ্রাম করে আছে। এই 1 গ্রামকে যদি আপনি আবারও 1000 ভাগে ভাগ করেন তাহলে সেই এক একটা ভাগে কতটুকু হবে, 1 মিলিগ্রাম করে হবে। মানে প্রথমে 1 কেজি নিয়েছেন, নেওয়ার পরে এই 1 কেজিকে 1000 ভাগে ভাগ করে ফেলেছেন, তখন পেয়েছেন 1 গ্রাম। আর এই 1 গ্রামকে যখন আপনি আবারও 1000 ভাগে ভাগ করবেন তখন এক একটা ভাগে যতটুকু করে থাকবে সেগুলো হবে 1 মিলিগ্রাম। তার মানে আমি যখন কোনো ক্ষুদ্র পদার্থ পরিমাপ করতে যাব তখন সেইগুলাকে আমি মিলিগ্রামে পরিমাপ করব। যেমন 1 মিলিগ্রাম প্যারাসিটামল আছে, 10 মিলিগ্রাম প্যারাসিটামল আছে, তারপর হার্ডনেস আছে 1 মিলিগ্রাম, সিলিকা আছে 1 মিলিগ্রাম, আয়রন আছে 1 মিলিগ্রাম। এরকমভাবে পরীক্ষা করার সময় এই মিলিগ্রাম ব্যবহার করা হবে। পার্টস পার বিলিয়ন, এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে পিপিএম কি এবং পিপিবি কি। এটা নিয়ে অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলেন যে পিপিএমও যা পিপিবিও তাই, বা পরীক্ষার সময় যখন আপনি একটু নার্ভাস থাকবেন তখন আপনার সামনে যখন এরকম প্রশ্ন আবারও করা হবে তখন আপনি ঘাবড়ে যেতে পারেন। তো পিপিবি হচ্ছে 100 কোটি ভাগের মধ্যে 1 ভাগ। মানে একেবারে ক্ষুদ্র অংশ যখন পরিমাপ করতে চাওয়া যাবে তখন সেই ক্ষেত্রে আমরা পিপিবি ব্যবহার করব। ধরেন আপনার কাছে ওই রকম ভাবেই 9 কোটি 99 কোটি, তারপরে আরো সব কিছু মিলাইয়া শুধুমাত্র 1 ভাগ আপনার হচ্ছে কোন একটা পদার্থ আছে, আর বাদ বাকি সবগুলো আছে অন্য একটা পদার্থ। সেটা টাকা হতে পারে, সেটা আর্সেনিক হইতে পারে, সেটা আয়রন হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। মানে 100 কোটির ভাগের মধ্যে শুধুমাত্র একটা অংশ যদি থাকে আপনার এই আলাদা কোনো পদার্থ, সেটাকে বলা হবে 1 ppb এই পদার্থ। সেই ক্ষেত্রে আমরা যখন অতি ক্ষুদ্র পদার্থগুলা পরিমাপ করতে চাই তখন এই পিপিবিটাকে ব্যবহার করা হয়। আপনারা যখন ইন্টারভিউয়ে যাবেন, সেটা বয়লারের সার্টিফিকেট পরীক্ষা হতে পারে, পরীক্ষার ক্ষেত্রে বেশি ধরে এগুলা যে পিপিবি কি, পিপিএম কি, পিপিবি কেন ব্যবহার করা হয়, পিপিবি কেন ব্যবহার করা হয়। পিপিএম হচ্ছে ক্ষুদ্র পদার্থের পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, পিপিবির ক্ষেত্রে আরো বেশি ক্ষুদ্র পদার্থ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এগুলা বয়লারের যে পানিগুলো আমরা পরিমাপ করি সেই পানিগুলোর মধ্যে কতটুকু কোন ধরনের পদার্থ আছে সেগুলা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে শুধুমাত্র বয়লারের পানি না, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো প্ল্যান্টের ক্ষেত্রেও করা হয়, ডিএম প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এছাড়াও অন্যান্য পানির ক্ষেত্রে বা কেমিক্যালের ক্ষেত্রেও এগুলা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে পিপিএম পিপিবি এগুলা খুব কমন বিষয় এবং এগুলো আপনাকে বিভিন্ন জায়গাতেই জিজ্ঞাসা করতে পারে। শুধুমাত্র বয়লারের জন্য যে জিজ্ঞাসা করবে এরকম না, আপনি যদি অন্য অন্য জায়গাতে যান, পরীক্ষা দিতে যান, সেই ক্ষেত্রেও আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে আসি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোগ্রাম পার লিটার। মাইক্রোগ্রাম পার লিটার কি, মাইক্রোগ্রাম পার লিটার এবং এমজি সেম জিনিস। এটাও হচ্ছে 1 লিটার পদার্থের মধ্যে কত মাইক্রোগ্রাম পদার্থ আছে সেটা নির্দেশ করে। আমাদের যে এমজি সেটা হচ্ছে ওই কেজির ক্ষেত্রে যেমন কেজি থেকে ভাগ করলাম, এই ক্ষেত্রে যদি তরল পদার্থ হয় তাহলে তরল পদার্থের ক্ষেত্রে
লিটার দ্বারা পরিমাপ করা হয়, এবং সেই ক্ষেত্রে আমরা এই মাইক্রোগ্রাম পার লিটার দিয়ে পরিমাপ করি যে এই প্রথমে 1 লিটার নিয়েছিলাম, 1 লিটার থেকে 1 মিলিলিটার পেয়েছিলাম, 1 মিলিলিটার থেকে তারপরে 1 গ্রাম পার লিটার পেয়েছি। এভাবে মূলত আলাদা আলাদা করে ভাগ করতে করতে একেবারে ক্ষুদ্র অংশগুলোর ক্ষেত্রে গিয়ে 1 মাইক্রোগ্রাম পার লিটার পাচ্ছি। এভাবে মূলত আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার পরিমাপ করতে হবে এই ইউনিট ব্যবহার করে। সেই ক্ষেত্রে আর্সেনিক, সীসা এগুলা যখন আমরা পরিমাপ করতে যাব তখন এগুলা আমাদের ব্যবহার করা হবে। আপনারা যারা অনেক এখানে দেখা যাচ্ছে যে ইয়াতে ছিলেন, 90-এর দশকে যাদের আর কি জন্ম হয়েছে, তারা দেখবেন যে ওই সময় আর্সেনিক পরিমাপ করা হতো, এবং আর্সেনিক পরিমাপ করে টিউবওয়েলগুলোর মুখে সবুজ চিহ্ন দিয়ে দেওয়া হতো। তো ওইগুলোর ক্ষেত্রে কি হতো, ওই যে সামান্য পরিমাণ পদার্থগুলো থাকতো, ওই পদার্থগুলোই মানুষের শরীরে ঢুকতো, ঢোকার পরে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতো, এবং সেক্ষেত্রে মানুষ মারাও যেত। তো সেই সময় কি করতো, গিয়ে গিয়ে এই আর্সেনিকগুলো পরিমাপ করতো, করার পরে ওই টিউবওয়েলগুলোতে সবুজ চিহ্ন, আর যেগুলোতে থাকতো না সেগুলোতে সবুজ চিহ্ন, যেগুলোতে থাকতো সেগুলোতে লাল চিহ্ন দিয়ে দিত। তো এই যে আর্সেনিক পরিমাপ করা, এই আর্সেনিক পরিমাপ করার ক্ষেত্রেও মাইক্রোগ্রাম পার লিটার ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে 10 মাইক্রোগ্রাম পার লিটার, 5 মাইক্রোগ্রাম পার লিটার এরকমভাবে মূলত এগুলাকে করা হয়। আর এরপরে আয়রন, তারপরে কপার, এগুলা পরিমাপ করার ক্ষেত্রেও মাইক্রোগ্রাম পার লিটার ব্যবহার করা হয়। মানে 1 লিটার পানির মধ্যে কতটুকু, একেবারে ক্ষুদ্র কতটুকু পরিমাণ আছে সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। সিমেন্স পার মিটার, আমরা যখন আমাদের পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতে চাবো তখন এই সিমেন্স পার মিটার ব্যবহার করা হবে। কিভাবে ব্যবহার করা হবে, আপনি যখন পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতেছেন তখন এই পানির মধ্যে কতটুকু জায়গা থেকে কতটুকু দূরত্বে এই পানির বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহের পরিমাণটা কি পরিমাণ, এটার উপর নির্ভর করে আমরা মাইক্রো সিমেন্স বা সিমেন্স পার মিটার এগুলা ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমি যখন পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব তখন প্রবাহিত হওয়ার পরিমাণটার উপর নির্ভর করে আমি বুঝতে পারবো যে পানির কন্ডাক্টিভিটি কেমন আছে। পানির কন্ডাক্টিভিটি কি, পানির কন্ডাক্টিভিটি হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা অর্থাৎ আপনি যখন পানির মধ্যে বিদ্যুতের তার প্রবেশ করাবেন, করার পরে লাইন অন করে দিবেন, তখন দেখবেন যে এই পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আপনারা যদি সাধারণ পানি ফোটানোর যে জগগুলা থাকে ওইগুলা যদি ব্যবহার করে থাকেন, আজ থেকে 5-7 বছর আগে যেগুলো ব্যবহার করা হতো, যে একটা জগের মধ্যে 2টা চামচ অথবা 2টা লোহার দণ্ড ঢুকিয়ে রাখা হতো, তারপরে বিদ্যুতের সুইচটা অন করলে ওই পানিগুলা উত্তপ্ত হতো। এখন বর্তমানে আরো আধুনিক চলে এসেছে, কিন্তু আজ থেকে 4-5 বছর আগে এরকম ভাবে করা হতো। তো সেই ক্ষেত্রে ওই পানিগুলোর মধ্যে দেখবেন যে বুদবুদ তৈরি হয়, বুদবুদ তৈরি হয়ে তারপরে আস্তে আস্তে পানিগুলা গরম হয়। তো এই পানির মধ্যে যদি কোনো কারণে আপনি লবণ ছিটিয়ে দেন তাহলে ওই পানিগুলা খুব দ্রুত গরম হবে, যেই পরিমাণ গরম হবে না নর্মালি আপনি যদি লবণ না দিয়ে গরম করেন। দেখা যাবে যে পানির মধ্যে আপনি শুধুমাত্র এভাবে বিদ্যুৎ প্রবাহিত করতেছেন, সেই ক্ষেত্রে 2 মিনিট লেগেছে 100 ডিগ্রি সেলসিয়াস হইতে। আপনি যদি ওর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেন তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে 1.5 মিনিট সময়ের মধ্যেই আপনার এই পানিটা উত্তপ্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে ডিম সিদ্ধ করার জন্য বা অন্যান্য বিভিন্ন কাজে এভাবে করা হতো। তো এটা কেন হচ্ছে, মূলত আপনি যদি পানির মধ্যে লবণটা মিশিয়ে ফেলেন তাহলে এই লবণটা যাওয়ার ফলে পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার হারটা বৃদ্ধি হয়ে গেছে, যার কারণে আপনার বিদ্যুৎ প্রবাহিতটা বেশি হচ্ছে, এবং বিদ্যুৎ বেশি প্রবাহিত হওয়ার কারণে পানিটা দ্রুত উত্তপ্ত হচ্ছে। তো আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র পানির মধ্যে লবণটাকে মিশিয়ে দেওয়ার কারণে পানির কন্ডাক্টিভিটি বৃদ্ধি পেয়ে গেল, মানে পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিতটা বেশি হচ্ছে। তো আমাদের বয়লারের মধ্যে যখন কোনো একটা পদার্থ, যেমন এরকম লবণ থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, তারপরে সালফেট থাকতে পারে, আয়রন থাকতে পারে, কপার থাকতে পারে, এই পদার্থগুলো যখন থাকবে বা এই কন্টেন্টগুলো যখন থাকবে তখন আমাদের পানির মধ্যে বিদ্যুৎটা বেশি প্রবাহিত হবে। আর যদি এগুলার পরিমাণ খুব কম থাকে সেই ক্ষেত্রে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারবে কম। আমরা যেমন ব্যাটারির ক্ষেত্রে দেখি যে ব্যাটারির মধ্যে পানি দিয়েই ব্যাটারিগুলোকে পরিচালিত করা হয়, অথচ ব্যাটারির মধ্যে পানি দিলে ব্যাটারিগুলো পুড়ে যায় না, বা ব্যাটারিগুলোতে চার্জ দেওয়া যায়, ব্যাটারি থেকে আবার বিভিন্ন কাজে বিদ্যুৎকে ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে ব্যাটারির মধ্যে পানি দিচ্ছি সেইটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না,
অথচ আমি যদি বিদ্যুতের তারটা পানির মধ্যে, নর্মাল পানি আমার বালতির মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দিই, তখনই দেখা যায় যে এর মধ্যে পানিটা গরম হচ্ছে বা এর কারণে আমার ফিউজটা পুড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? ব্যাটারির পানিটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, অর্থাৎ ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো ধরনের টিডিএস থাকে না এবং পিএইচ এর লেভেলটা অনেক কম থাকে। তো যার কারণে যেহেতু এর মধ্যে কোনো ধরনের টিডিএস নাই, তার মানে এই পানির মধ্যে কন্ডাক্টিভিটিটা নাই। তো যেহেতু কন্ডাক্টিভিটি নাই, এই পানিটা ইনসুলেশনের মতন এই মুহূর্তে আচরণ করা শুরু করছে। যেহেতু এটা ইনসুলেশনের মতন আচরণ করতেছে, যার কারণে এর মধ্যে মানে পানির মধ্যেই আমি বিদ্যুৎ প্রবাহিত করতেছি, অথচ এর কারণে আমার ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে না বা ব্যাটারিটা পুড়ে যাচ্ছে না, অথবা ব্যাটারির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এটা উত্তপ্ত হয়ে যাচ্ছে না। মূল কারণ হচ্ছে এটা যে যখন আমি ব্যাটারির পানিটা ব্যবহার করতেছি, ওই পানির মধ্যে টিডিএস জিরো এবং এর মধ্যে পিএস এর মানটা নির্ধারিত করে রাখা আছে, যার কারণে ওর মধ্যে পানি মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না এবং এটা ইনসুলেশনের মতন আচরণ করতেছে। আরও বেশ কিছু পদ্ধতি আছে যার কারণে এটা এরকম করে না আর কি। তো আমি যদি বয়লারের মধ্যে এমন এক পানি ব্যবহার করি যেই পানির মধ্যে লবণ আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, তারপরে অন্যান্য সলিড পদার্থ, এগুলো দিয়ে আমি বয়লারের মধ্যে ব্যবহার করতেছি, তো তখন কি হবে? আমার এই পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিতটা বেশি হবে, যার কারণে আমার এই পানিরগুলা স্লাজের পরিমাণ বৃদ্ধি পাবে। তো আপনি বলতে পারেন যে আমি তো বয়লারের মধ্যে বিদ্যুৎ পরিবাহিত করব না, তো এটা আমার জানার প্রয়োজন কি? আপনি যদি পানির কন্ডাক্টিভিটি বুঝতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পানির মধ্যে কি পরিমাণ টিডিএস আছে। টিডিএস পরিমাপ করা এবং কন্ডাক্টিভিটি পরিমাপ করা প্রায় সেম। আপনি যদি কন্ডাক্টিভিটি পরিমাপ করেন তাহলে বুঝতে পারবেন যে এর ভিতরে টিডিএস এর পরিমাণ বেশি আছে। আপনি যদি টিডিএস পরিমাপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কন্ডাক্টিভিটি বেশি আছে। এই ক্ষেত্রে এগুলা পরিমাপ করা হয় বা এগুলা জানতে হয়, কারণ আমরা যে মিটারগুলা ব্যবহার করি, কিছুক্ষণ আগে যে মিটারটা দেখালাম, এই যে এই মিটারগুলো ব্যবহার করতেছি, এইগুলো মূলত এই বিদ্যুতের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। এইখানে ডিসি কারেন্ট যায়, এরপরে এইখান থেকে বেশ কিছু সিগন্যাল নেয়, একেবারে সেই একেবারে হচ্ছে যে ইয়াস সিগন্যাল, খুবই কম পরিমাণে সিগন্যাল নেয়, নেওয়ার পরে এইখানে সংকেত পাঠায়, পাঠানোর কারণে এখান থেকে মূলত ওই সিগন্যালটাকে অ্যানালাইসিস করার ফলে আমাকে দেখায় যে এখানে পিপিএম আছে এতটুকু। অন্যথায় যদি আমি এরকম মিটার না ব্যবহার করে বয়লারের এই পানিগুলোকে টেস্ট করতে চাই, তাহলে আমাকে ল্যাবে যাইতে হবে, ল্যাবে যাওয়ার পরে টাইটেশন পদ্ধতি ব্যবহার করতে হবে। এরপরে আমি যদি ম্যানুয়ালি করতে চাই, মানে ল্যাবে না যাই, তাহলে আমাকে বিভিন্ন ধরনের কিট ব্যবহার করতে হবে। ওই কিটগুলার রং পরিবর্তনের উপর করে দেখে আমাকে বুঝতে হবে যে এখানে হয়তো বা এত পিএইচ আছে। সেই ক্ষেত্রে যেহেতু এগুলো ম্যানুয়াল পদ্ধতি, অ্যাকুরেট হবে না, কিন্তু এগুলার ক্ষেত্রে 99%ই অ্যাকুরেসি থাকে। সেই ক্ষেত্রে আমরা এই মিটারগুলো ব্যবহার করি। তো মিটারগুলো ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু এইগুলো ওই বিদ্যুতের মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমেই আমাকে ইয়াটা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে এই কন্ডাক্টিভিটি তারপরে হচ্ছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো জানার ক্ষেত্রে আমাদেরকে এই যে এই সিমেন্স পার মিটার এবং মাইক্রো সিমেন্স পার মিটার, এই দুইটা বিষয় জানতে হবে। এই সিমেন্স পার মিটারটা হচ্ছে যখন আমি ক্ষুদ্র পরিমাণে পরিমাপ করতে চাবো তখন সিমেন্স পার মিটার ব্যবহার করব, আরও যদি ক্ষুদ্র পরিমাণে পরিমাপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মাইক্রো সিমেন্স পার মিটার এটা ব্যবহার করতে হবে। এগুলো মূলত পানির মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে সেই প্রবাহিত হওয়ার হারকে নির্দেশ করে। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি তাহলে যে আমার পানির মধ্যে কি পরিমাণ ওই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এইরকম কন্টেন্টগুলো আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের কারণে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তারপরে কপারের কারণে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এই পদার্থগুলা কি পরিমাণ আছে তখন আমি এটা বুঝতে পারবো। এই প্রত্যেকটা কন্টেন্টই যখন আমার বয়লারের মধ্যে থাকবে, তখন যেহেতু বয়লারের ক্ষতি করবে, সেই ক্ষেত্রে আমার এই কন্ডাক্টিভিটি, তারপরে হচ্ছে যে পিপিএম এর মাধ্যমে, তারপরে এই এমজির মাধ্যমে, এইগুলা দিয়ে আমার ইউনিটগুলা প্রকাশ করে তারপরে আমার পানিগুলাকে টেস্ট করতে হবে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পিএইচ। আচ্ছা, পিএইচ সম্বন্ধে কেউ জানেন, এরকম কেউ আছেন এখানে যে পিএইচ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিএইচ হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন, অ্যাসিড এবং ক্ষারকের মাঝখানে একটি অবস্থান। আচ্ছা, আর আচ্ছা জি, ধন্যবাদ। পিএইচ হচ্ছে একটা স্কেল
এটা হচ্ছে একটা লগারিদম স্কেল। এই স্কেলের মাধ্যমে আমাদের যে পানিগুলা বয়লারের মধ্যে ব্যবহার করা হবে এই পানির অবস্থাটা বোঝা যাবে। পানিটা অ্যাসিডিক পানি নাকি অ্যালকাইন বেস পানি এটা বোঝা যাবে, অর্থাৎ এটা অম্লীয় পানি নাকি ক্ষারীয় পানি সেটা বোঝার জন্য আমরা পিএইচ ব্যবহার করি। পিএইচ তাহলে কি? পিএইচ হচ্ছে একটা লগারিদম স্কেল, যেই স্কেলের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার পানিটা অ্যাসিডিক পানি নাকি অ্যালকাইন বেস পানি। এই ক্ষেত্রে এই স্কেলগুলো মূলত 0 থেকে 14 পর্যন্ত দাগান্বিত থাকে। এই দাগান্বিত অবস্থায় পিএইচ এর মান 0 মানে এটা হচ্ছে অত্যাধিক পরিমাণে অ্যাসিডিক পানি। সেটা পানি হতে পারে বা অন্য যে কোনো তরল পদার্থ হতে পারে, সেটা অত্যাধিক পরিমাণে অ্যাসিডিক। আর যদি এটা পিএইচ এর মান 14 হয় তাহলে এটা বুঝতে হবে যে অত্যাধিক পরিমাণে এটা ক্ষারীয়। আর যদি পিএইচ এর মান 7 হয় তাহলে এটা বোঝা যাবে যে এটা নিরপেক্ষ। এই ক্ষেত্রে ধরেন একজন মানুষ আছে, সে অনেক ভালো, তাহলে আমি যদি সেই ভালো মানুষটাকে 0 থেকে 7 পর্যন্ত রাখতে চাই তাহলে আমি বুঝলাম যে এই মানুষটা অনেক ভালো। যত নিচের দিকে নামবো, 7 থেকে যত নিচের দিকে নামবো, যে 6 এই মানুষটা মোটামুটি ভালো, এ 7 মানে 5 তার মানে এ অনেক ভালো, এ 4 আরো ভালো, এ 3 তার চাইতেও ভালো, এ 2 এর মানে প্রশংসা করার আর কোনো জায়গায় নাই, এ প্রশংসায় পঞ্চমুখ, এ 1 এ একেবারে ফেরেশতা লেভেলে চলে গেছে। তো এরকম আমি ভালোর দিকে যখন বিবেচনা করতে যাব তখন এরকম নামতে থাকবো। এবং যদি আমি খারাপের দিকে যাইতে থাকি তখন আমাকে কি করতে হবে? এ 8 তার মানে এ মোটামুটি খারাপও না খুব একটা, আছে, ভালোই বলা চলে, তবে কিছু খারাপ গুণ আছে। এ 9 এর মধ্যে বেশ কিছু খারাপ বিষয় আছে। 10 11 12 এ মোটামুটি আরো বেশি খারাপ। এরপরে কি হয়েছে? এ খুন খারাপই সব কিছুই করে 14তে গিয়ে। আর যদি 7 বলা হয় যে এই ব্যক্তিটার রেটিং হচ্ছে 7, তার মানে এই ব্যক্তিটা মোটামুটি খারাপও না ভালোও না, মোটামুটি আছে, সব দিক দিয়ে আছে। এ ভালো কাজও করে খারাপ কাজও করে, এ রাজনীতিও করে আবার ধর্মীয় কাজও করে আবার নামাজ কালামও করে, সবই করে। তার মানে এ নিরপেক্ষ, এদিকও নাই এদিকও নাই, সব দিকেই আছে, এরকম একটা অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন পানির অবস্থা বুঝতে চাবো তখন আমি 0 থেকে যদি 14 পর্যন্ত পৌঁছাই তাহলে 0তে গিয়ে একেবারে অত্যাধিক পরিমাণে এটা অ্যাসিডিক পানি। আমরা যে এই HCl, তারপরে H2SO4 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এগুলা দেখি না, এইগুলার মান হচ্ছে যখন এই পানির যে পিএইচটার মানটা কমতে থাকবে তখন এই মানগুলো যখন কমবে তখন এই যে 4 2 3 1 এই লেভেলে যখন চলে যাবে তখন ওই রকম অ্যাসিডিক অবস্থায় চলে যাবে এই তরল পদার্থগুলো। এরপরে আসি 7 হচ্ছে নিরপেক্ষ। এই অবস্থায় এসে পানিটা ক্ষারীয়ও না, এই অবস্থায় এসে পানিটা অ্যাসিডিকও না। এরপরে যখন আমি 7 থেকে উপরের দিকে উঠতে থাকবো, যেমন 8 9 10 এরকম অবস্থায় যেতে থাকবো, তখন আমার এই পানিগুলা হয়ে যাবে এটা ক্ষারীয় পানি। তার মানে এই পানিগুলা আর অ্যাসিডিক না। তো আমি বুঝলাম যে পিএইচ বুঝলাম যে পিএইচ হচ্ছে একটা লগারিদম স্কেল, এটা দিয়ে মূলত পানির ক্ষারীয় এবং অ্যাসিডিক এই অবস্থাগুলো বুঝতে পারা যায়। তো এইটা মূলত আমাদের বয়লারে কি কাজে ব্যবহার হবে, এটা তো আপনাদের প্রশ্ন হইতে পারে। তো এই ক্ষেত্রে বয়লারে পিএইচ এর স্তর বা পিএইচ এর যে লেভেলটা আছে বা পিএইচ এর যে লগারিদম মান, এটার বিশাল প্রভাব আছে। এই ক্ষেত্রে পিএইচ যদি কম হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে বয়লারে দুই ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। যেমন যদি আপনার বয়লারের ভিতরে পানির পিএইচটা কম থাকে, ধরেন 6 আছে 5 আছে 3 আছে 7 আছে এরকম যদি থাকে, তাহলে আপনার বয়লারের মধ্যে অ্যাসিডিক কোরোশন তৈরি করবে। অ্যাসিডিক কোরোশন কি? আমরা সাধারণভাবেই জানি যে অ্যাসিড যদি কোনো একটা জায়গায় পড়ে তাহলে সেই জায়গাটা পুড়ে যায়। যেমন আমরা ছোটবেলায় একটা অ্যাড দেখতাম বা বিজ্ঞাপন দেখতাম যে হচ্ছে যে অমুকের বাড়ি ঘেরাও দেওয়া হবে, কেন ঘেরাও দেওয়া হবে? ও অমুকরে অ্যাসিড মারছে, এরকম একটা বিজ্ঞাপন দেখানো হতো। তো ওই সময় দেখানো হতো কি যে অ্যাসিড দেওয়ার ফলে ওই মেয়েটার মুখগুলো পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? কারণ অ্যাসিডের ধর্মই এটা, যে জায়গাতে পড়বে সেই জায়গাটাকে সে পুড়িয়ে ফেলবে যদি নির্দিষ্ট কিছু পদার্থ হয় সেই ক্ষেত্রে। যেমন কাঁচের মধ্যে রাখলে তো আর ওই কাঁচগুলোকে পুড়িয়ে ফেলে না, কিছু নির্দিষ্ট পদার্থ আছে যেগুলোকে সে
পুড়িয়ে ফেলে বা সেগুলাকে ক্ষয় করে ফেলে। আপনার যদি হাতের উপর পড়ে, হাত পুড়ে ছিদ্র হয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু কাঁচের ক্ষেত্রে তো ওইরকম হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিছু পদার্থ আছে যেগুলাকে সে পুড়িয়ে ফেলতে পারে। তার মধ্যে আমাদের বয়লারে যে মেটাল দিয়ে তৈরি করা হয়, এই মেটালের ক্ষেত্রেও এরকম সে প্রভাব ফেলতে পারে যে এই মেটালের, সেটা লোহা হতে পারে, কার্বন হতে পারে, অ্যালয় স্টিল হতে পারে, যেই স্টিলই হোক আর যেটাই হোক, যদি আপনি এই ক্ষেত্রে অ্যাসিডিক পানি ব্যবহার করেন তাহলে ওইখানে গিয়ে প্রথমে যেটা করবে, আস্তে আস্তে সেই জায়গাতে মরিচা তৈরি করবে। মরিচা তৈরি করার পরে তারপরে ওইখানে আস্তে আস্তে পিটিং কোরেশন হবে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি করবে। একেবারে ছিদ্র ছিদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র, যেগুলো আপনি সহজেই বুঝতে পারবেন না, কিন্তু এটা আস্তে 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 এই ছিদ্রের পরিমাণটা বৃদ্ধি করবে এবং সেই জায়গাটা দুর্বল করে ফেলবে। পরবর্তীতে ওই জায়গাটা ক্ষয় হয়ে পানি বের হয়ে আসবে, এটা তৈরি করবে। এরপরে যদি আপনি বয়লারের মধ্যে এই যে পিএইচ এর পরিমাণ বেশি, অর্থাৎ 14, 13, 12 এরকম পানি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আবার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার বয়লারের মধ্যে স্কেলের পরিমাণ বৃদ্ধি করবে। স্কেলের পরিমাণ কিভাবে বৃদ্ধি করবে? আপনার বয়লারে যদি পানিটা ক্ষারীয় হয়, বেশি ক্ষারীয়, সেই ক্ষেত্রে এই বেশি ক্ষারীয় পানিটা ব্যবহার করার কারণে বয়লারের মধ্যে প্রথমে ওই যে স্লাজের পরিমাণ, যেটার কথা গতকালকে বলেছিলাম, ওই স্লাজের পরিমাণ বৃদ্ধি করে দিবে। তো স্লাজের পরিমাণ যখন বৃদ্ধি হবে, তখন এই স্লাজগুলো আস্তে আস্তে কঠিন হতে থাকবে বা জমাট বাঁধতে থাকবে। তো আস্তে আস্তে যখন জমাট বাঁধবে, তখন এই যে জমাট বাঁধতেছে, বাঁধতে বাঁধতে এগুলা ইয়ার উপরে, টিউবের ওপরে, বয়লারের বডির বিভিন্ন জায়গায়, ওই জায়গাগুলোতে স্কেলের তৈরি করবে বা স্কেলের মতন এক ধরনের শক্ত পদার্থ তৈরি করবে। তো শক্ত পদার্থ যখন তৈরি করবে, আমাদের বয়লারের মধ্যে তাপ যেগুলা সঞ্চালন হওয়ার কথা ছিল পানিতে, সেই তাপগুলা সঞ্চালন পানিতে না হয়ে তাপগুলা চিমনি দিয়ে বের হয়ে চলে যাবে। তো এই ক্ষেত্রে স্কেল পড়লে বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে, এবং যদি স্কেল জমা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বয়লারের ওই স্কেলের যে জায়গাগুলোতে লেগে থাকবে, ওই জায়গাগুলোতে কোরেশন তৈরি করবে এবং মরিচা তৈরি করার ফলে ওই জায়গাগুলো দুর্বল করে ফেলবে। এছাড়াও যখন স্কেলের পুরুত্বটা অনেক বেশি হয়ে যাবে, তখন এই টিউবগুলো সবসময় অত্যাধিক পরিমাণে গরম হয়ে থাকবে। আর যেহেতু অত্যাধিক পরিমাণে গরম হয়ে থাকবে, অর্থাৎ এই তাপমাত্রাগুলো তো পানিতে চলে যাওয়ার কথা ছিল, পানিতে যাচ্ছে না, এগুলা চিমনি দিয়ে বের হচ্ছে, কিন্তু চিমনি দিয়ে বের হওয়ার আগেই এই টিউবগুলো অত্যাধিক পরিমাণে গরমই থাকবে সব সময়। তো যেহেতু গরম থাকবে, সেই ক্ষেত্রে এই টিউবগুলো সহজেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও পানির মধ্যে যদি পিএইচ এর মাত্রা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে ফোমিং এবং ক্যারি ওভারের মতন সমস্যা হতে পারে। ফোমিং কি? ফোমিং হচ্ছে আমাদের যখন হচ্ছে যে সাবান গুলাই, তখন কি হয়, সাবানের একটা ফেনা তৈরি হয়। এরকম বয়লারের মধ্যেও ফেনার মতন তৈরি হয়। সেই ক্ষেত্রে ফেনার পরিমাণ যদি বেশি হয়, তাহলে পানিটা বুদবুদ বুদবুদ করতে থাকে এবং পানির ভিতরে আন্দোলন তৈরি হয়। সেই ক্ষেত্রে গেজ গ্লাসের মধ্যে পানির ওঠানামা বা লাফালাফি দেখতে পাওয়া যায়, এটা ঘটবে। এবং যদি আমার বয়লারের মধ্যে টিডিএস এর পরিমাণ বেশি থাকে, পিএইচ এর পরিমাণ বেশি থাকে, তখন কি হবে, আমার এই পিএইচ এর পরিমাণ বেশি থাকার কারণে ক্ষারীয় পানিটা বেশি এর মধ্যে, তো সেই ক্ষেত্রে এই যে ফোমিংটা হয়েছে বা বুদবুদে তৈরি হয়েছে, এর ফলে এই বয়লারের ভিতরের পানিগুলা স্টিমের সাথে চলে যাবে, এটাকে বলা হবে ক্যারি ওভার। তো কি হচ্ছে, এই ফোমিং এর কারণে ক্যারি ওভারের ঘটনাটাও ঘটতেছে, শুধুমাত্র পিএইচ এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বয়লারের মধ্যে। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ইয়াকে পিএইচ কে পরিমাপ করতে হবে, যে বয়লারের পানির মধ্যে পিএইচ এখন কত আছে, আবার আমাদের যে ফিড ওয়াটার আছে, এই ফিড ওয়াটারের পিএইচটা কত আছে, এটা কিভাবে পরিমাপ করতে হবে, এইরকম মিটার থাকে। এরকম মিটার দিয়ে মূলত পানির পিএইচ গুলা টেস্ট করতে হয়। এই ক্ষেত্রে এরকম মিটার পাবেন, যেগুলার এই প্রোবগুলা ভিতরে ঢুকাইতে হবে, এগুলা আলাদা প্রোব টাইপের থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এরকম মিটারও থাকে। এই মিটারগুলা পানির মধ্যে যখন প্রবেশ করাবেন, অর্থাৎ এই প্রোবটা যখন ভিতরে প্রবেশ করাবেন, তখন এখানে মিটারের ডিসপ্লেতে দেখাবে। এছাড়াও এখানে একটা মিটার দেখেছি, এই যে এই মিটার, এরকম আরেক ধরনের মিটার আছে, এটা হচ্ছে টিডিএস পরিমাপ করার জন্য। এইখানে মূলত পিএইচ পরিমাপ করার জন্য আরেকটা মিটার থাকবে। এছাড়াও হচ্ছে যে কন্ডাক্টিভিটি পরিমাপ করার জন্য এই ধরনেরই মিটার থাকতে পারে। ডিজাইন সেম, শুধুমাত্র কাজ আলাদা। এই যে এইরকম মিটারগুলা টিডিএস, পিএইচ, তারপরে আরও বেশ কিছু পরিমাপ করতে পারে। এই ক্ষেত্রে একটা মিটার দিয়েও 5-7 রকমের কন্টেন্ট পরিমাপ করা যায়। সেক্ষেত্রে দাম বেশি কম বেশি এরকম হতে পারে আর কি, এই কারণে মানে পরিমাপ করার ক্ষেত্রে আলাদা হবে।
তো কি দেখতে পাচ্ছি যে আমি যখন পানিগুলাকে পরিমাপ করতে চাবো তখন আমাকে এইরকম মিটার ব্যবহার করতে হবে, এইরকম মিটার ব্যবহার করতে হবে, অথবা পূর্বে যেটা দেখালাম সেই ধরনের মিটারগুলো আমার ব্যবহার করতে হবে। তাহলে আমি পানির মধ্যে কি পরিমাণ পিএইচ আছে সেটা দেখতে পারবো। এছাড়াও যদি আপনার এই ধরনের মিটার না থাকে তাহলে কিভাবে পরিমাপ করবেন? এই ধরনের মিটার যদি না থাকে তাহলে আপনাকে পিএইচ পেপার ব্যবহার করতে হবে বা পিএইচ স্ট্রিপ ব্যবহার করতে হবে। সেগুলা দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন। সেক্ষেত্রে ওইগুলাকে পিএইচ কিটও বলা হয় বা পিএইচ পেপার বলা হয়, এরকম বিভিন্ন নামেই ডাকা হয় মূলত। তো সেই পেপারগুলো যখন আপনি ব্যবহার করবেন, ওই পেপারে বিভিন্ন রকমের রং থাকে। আর পিএইচ পেপারের যে বক্সটা থাকে ওই বক্সের রং করা থাকে। সেই ক্ষেত্রে ওই 0 থেকে একবারে 14 পর্যন্তই রং আলাদা আলাদা রং করা থাকে। তো আপনি যখন ওই স্ট্রিপটা বা পেপারটাকে পানির মধ্যে প্রবেশ করাবেন, ওই পেপারের থাকা রংগুলা পরিবর্তন হয়ে যাবে। আমরা যেমন ওই যে একেবারে 9-10-এর ক্ষেত্রে ইয়াতে পড়েছিলাম যে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়, ওই ভাবে মূলত এই পিএস কিটগুলা তৈরি করা হয়। এগুলাও পানির মধ্যে দিলে এগুলার রং পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে ওই বক্সের বডির সাথে মিলাইতে হয় যে এই রং এখন কোনটার সাথে মিলতেছে। যদি 6-এর সাথে মিলে তাহলে এটা 6 আছে, যদি 7-এর সাথে মিলে তাহলে 7 আছে। এই ক্ষেত্রে আমরা 0 মানে একেবারে 1 2 3 এভাবে পরিমাপ করতে পারবো। ইন্টিজার টাইপের ইয়াগুলো পরিমাপ করতে পারবো না যে 7.2 আছে নাকি 7.3 আছে নাকি 7.4 আছে, এরকম পরিমাপ করতে পারবো না। হয় 12 আছে, না হয় 13 আছে, না হয় 8 আছে, অথবা হয়তোবা মাঝামাঝি আছে। আমি বুঝতে পারতেছি যে এটার রং এইটার সাথে একেবারে মিলে যাচ্ছে না কিন্তু কাছাকাছি হচ্ছে, এভাবে পরিমাপ করতে পারবো। অথবা টাইটেশন পদ্ধতি ব্যবহার করে এগুলাকে পরিমাপ করতে পারবো। এই ক্ষেত্রে টাইটেশন পদ্ধতি ল্যাবে পরিমাপ করা হয়। এখানে টাইটেশন পদ্ধতি সম্বন্ধে কিছু শেখানো হবে না, কারণ টাইটেশন পদ্ধতি আপনাকে শিখাইতে গেলে ল্যাবে যাইতে হবে। ল্যাবে গিয়ে বিভিন্ন রকম সিস্টেম দেখে তারপরে আপনাকে শিখাইতে হবে। এখন আসি, আমি যে এই ইয়াগুলা পরিমাপ করলাম, ধরেন কি ইয়েগুলা টেস্ট করলাম, করার পরে কোনো কারণে বেশি পেয়েছি, সেই ক্ষেত্রে কি করতে হবে? অথবা কোনো কারণে আপনি কম পেলেন, সেক্ষেত্রেও তো এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, সেটা আপনার অবশ্যই জানতে হবে। এটা যদি আপনার প্রশ্ন থাকে তাহলে পানির মধ্যে যদি পিএইচ এর মাত্রাটা বেশি থাকে, ঠিক আছে, তাহলে আমার যেটা করতে হবে পিএইচ কে কমাইতে হবে। পিএইচ কমানোর জন্য বিভিন্ন সিস্টেম ব্যবহার করা যেতে পারে। পিএইচ কমানোর জন্য আমরা পিএইচ কমানোর কিছু কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালগুলো যদি ব্যবহার করি, ওইগুলো মূলত ওই সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকানিটি বিশিষ্ট কিছু ইয়া থাকে, এবং যেগুলো মূলত পিএইচ মানে পানির মধ্যে দিলে অ্যালকানিটির পরিমাণ বৃদ্ধি করবে, এইরকম কিছু যদি কেমিক্যাল আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে পিএইচ এর পরিমাণ যদি কম থাকে তাহলে বাড়ানো যাবে, বা বেশি থাকলে কমানো যাবে। অর্থাৎ পিএইচ যদি বেশি থাকে তাহলে আপনার অ্যাসিডিক যে কেমিক্যালগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। আবার যদি পিএইচ এর পরিমাণ কম থাকে তাহলে আপনার অ্যালকানিটি বিশিষ্ট যে কেমিক্যালগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনার পিএইচ এর মানটা লেভেলে আসবে। এই ক্ষেত্রে আপনি সরাসরি যে অ্যাসিড পাবেন বা সরাসরি যে অ্যালকানিটি বেস যে ইয়াগুলো আছে ওইগুলো যে সরাসরি ব্যবহার করতে পারবেন এরকম ব্যবহার করতে পারবেন না, মানে র কোনো কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না। বিভিন্ন ফরম্যাটে কেমিক্যালগুলো থাকবে, সেই কেমিক্যালগুলো কিনে এনে আপনার বয়লারে ব্যবহার করতে হবে, যদি আপনি কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে এভাবে করতে চান। এছাড়া আপনি পানিকে সফটনিং করতে পারেন, সফটনিং করে আপনার বয়লারের পানিকে পিএইচটা কম বা বেশি করতে পারেন। এই ক্ষেত্রে ওই ইয়ার মধ্যে থাকে, সফটওয়্যারের মধ্যে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অপসারণের যে সিস্টেমগুলো থাকে ওইগুলোর মাধ্যমে মূলত পানির পিএইচ টিডিএসকে কমানো হয় বা বাড়ানো হয়। এছাড়াও যদি আপনার বয়লারের ভিতরে পানির পরিমাণটা মানে পিএইচ এর পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে যেটা করতে পারেন এই পানিগুলোকে আপনি ব্লো ডাউন করে কিছু অংশ কমিয়ে ফেলতে পারেন। কমিয়ে আপনার ফিড ওয়াটারের যে পানিটা আছে বা ফিড ট্যাঙ্কে যে পানিটা আছে এই নতুন পানিটা ঢুকিয়ে দিলে এই সমস্যার সমাধান হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা করা হয়, পিএইচ এর পরিমাণ কম থাকলে পিএইচ এর পরিমাণটাকে বাড়ানো হয়। এক্ষেত্রে ওই অ্যালকানিটি বিশিষ্ট যে পদার্থগুলা বা যে কেমিক্যালগুলা ওই কেমিক্যালগুলা ব্যবহার করা হয়। ব্যবহার করলে মূলত আমাদের পিএইচ এর পরিমাণটা বেশি হয়। আপনারা এখানে একটা টিউব দেখতে পাচ্ছেন, যে টিউবটার মূলত পিএইচ এর যে প্রভাব সেই প্রভাবটা দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে একটা টিউবে যখন পিএইচ এর প্রভাবটা পড়েছে তখন এখানে প্রথমে এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্কেল। এগুলো মূলত ওই যে প্রথমে যে ইয়ার কথা বলেছিলাম যে প্রথমে স্লাজ তৈরি হবে, সেই স্লাজগুলো আস্তে আস্তে শক্ত হবে, এই শক্ত পদার্থগুলোই হচ্ছে এই পদার্থগুলো। তো যখন এগুলো শক্ত হয়েছে
হয় এখানে একটা ছবি দেখাই, এই যে এই পদার্থগুলো মূলত প্রথমে শক্ত অবস্থায় এভাবে লেয়ার তৈরি হয়, হ্যাঁ। লেয়ার যখন তৈরি হয়ে যায় তখন আস্তে 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 এগুলার কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হতে হতে এরকম স্কেলে রূপান্তরিত হয়ে যায়। তো স্কেলে যখন রূপান্তরিত হয়ে যায় তখন এই স্কেল এবং এই টিউবের মাঝখানে যে অংশটা থাকে এইখানে মরিচা তৈরি করে আস্তে আস্তে। যখন মরিচা তৈরি হবে এই মরিচাগুলা এগুলাকে ক্ষয় করতে থাকবে, এই যে জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে, তারপরে এইখানে ক্ষয় হয়ে গেছে, এরকম ক্ষয় করে ফেলবে। আর যখন ক্ষয় হবে তখন আপনার ব্রয়লারে যেহেতু 5 কেজি প্রেশার আছে, যদি ব্রয়লারটা 5 কেজি প্রেশারের হয়, তো এই মোটা জায়গাতেও 5 কেজি প্রেশার পড়তেছে, এই চিকন জায়গাতেও 5 কেজি প্রেশার পড়তেছে। ব্রয়লারের মধ্যে তো আর এরকম হবে না যে এখানে যেহেতু একটু ইয়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখানে আমি প্রেশারটা দিব না, প্রেশার এখানে দিব, এরকম তো আর সুযোগ নাই। প্রেশারটা সব জায়গাতেই পড়বে। তো যখন এই জায়গাতে পড়তেছে এ তো প্রেশারটাকে প্রতিরোধ করতে পারতেছে, কিন্তু এ আর ওই প্রতিরোধ ক্ষমতার মধ্যে নাই, যার কারণে এই জায়গায় যখন প্রেশারটা প্রয়োগ হবে তখন এই জায়গা দিয়ে ছিদ্র হয়ে পানিটা ভিতরে চলে আসবে এই টিউবের ভিতরে, অর্থাৎ এই টিউবটা লিকেজ হয়ে যাবে। সেম ভাবে ব্রয়লারের বডিতেও এরকম যদি স্কেল তৈরি হয়, স্কেলগুলো আস্তে আস্তে মরিচা তৈরি করে এর ভিতরের অংশে, স্কেল তৈরি করার পরে মানে মরিচা তৈরি করার পরে ওই মরিচাগুলা আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। আপনারা যেমন আপনাদের বাসা বাড়িতে যদি একটা ইয়া থাকে, লোহার কোনো যন্ত্রাংশ থাকে, অথবা আপনারা অনেকাংশে এটা দেখবেন যারা মূলত স্কুল কলেজে এখানে রিসেন্টলি গেছেন বা যাদের মনে আছে বিষয়গুলা, যে স্কুল কলেজে জানালায় যে গ্রিলগুলা থাকে এই গ্রিলগুলা অনেক সময়ই ক্ষয় হতে হতে ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে থাকে। আবার অনেক আছে যে স্কুলের পোলাপানগুলা ওই গ্রিলগুলা ভেঙে ফেলে দিয়ে বাইরে বের হয়ে চলে যায়, খেলতে যায়, এরকম করে। তো বাদ বাকি যে নতুন গ্রিলগুলো আছে ওইগুলা ভাঙতে পারতেছে না, কিন্তু যেই গ্রিলগুলা পুরনো ওইগুলা ভেঙে ফেলতে পারতেছে। এগুলাও লোহা দিয়ে তৈরি করা, ওইগুলাও লোহা দিয়ে তৈরি করা, কিন্তু এগুলা কেন ভাঙতে পারতেছে? ওই যে ওই জায়গাগুলাতে এরকম মরিচা পড়েছে, প্রথমে এক ধরনের লাল আস্তরণ তৈরি হয়েছে, এই যে এই পাশে দেখা যাচ্ছে লালচে কালার চলে এসেছে, এরকম কালার প্রথমে হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে এখানে মরিচার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, মরিচাগুলা আস্তে আস্তে এর মধ্যে পিটিং কোরেশন তৈরি করেছে, এবং কোরেশনগুলার পরিমাণ যখন বৃদ্ধি হয়ে গেছে তখন এগুলা আস্তে আস্তে দুর্বল হতে হতে একেবারে লিকেজ হয়ে যাওয়া, বা ওই জানালা গ্রিলের ক্ষেত্রে যদি বলি ওইগুলো একেবারে খসে খসে নিচে পড়ে যায়। তো এভাবে মূলত পিএস এর মান যদি কম থাকে বা পিএস এর মান যদি বেশি থাকে তাহলে আমাদের ব্রয়লারের এই রকম সমস্যা করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ব্রয়লারের পিএস এর মান তাহলে কত রাখতে হবে? ব্রয়লারের পিএস এর মান একেবারে আদর্শ মান আপনি যদি রাখতে চান তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বলা আছে যে যদি ব্রয়লারে পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ফিড ওয়াটারের পিএস এর মান থাকতে হবে 7 থেকে 9 পর্যন্ত, আর ব্রয়লারের ভিতরে থাকতে হবে 9 থেকে 11 পর্যন্ত। এটা বাংলাদেশ ব্রয়লার অধিদপ্তর থেকে বলা আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে এইটা পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আপনার ব্রয়লারে কি ধরনের পানি ব্যবহার করা হচ্ছে, আপনি যদি আরও ওয়াটার ব্যবহার করেন, আপনি যদি আপনার ব্রয়লারে বেশ কিছু ধরনের মেটাল ব্যবহার করেন ব্রয়লার তৈরি করার ক্ষেত্রে, এই সব কিছু দিক বিবেচনা করতে হবে, করে আপনার ব্রয়লারে পিএস এর মানটা রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি যখন একটা ব্রয়লার ক্রয় করে আনবেন, ব্রয়লার ক্রয় করার সময় ওই কোম্পানি আপনাকে বলে দিবে যে এই ব্রয়লারটা কত পিএস এর জন্য উপযুক্ত, এই ব্রয়লারটা কত টিডিএস এর জন্য উপযুক্ত, এই ব্রয়লারে কত হার্ডনেস থাকতে হবে, হার্ডনেস সাধারণত 0 থেকে 5 পর্যন্ত সব ব্রয়লারেই থাকে, তারপরে সিলিকা কত থাকতে হবে, আয়রন কত থাকতে হবে, এরকম প্রত্যেকটা কন্টেন্ট, বেশ কিছু কন্টেন্টের লিস্ট আপনাকে দিয়ে দিবে যে এই কন্টেন্টগুলো এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। অন্যথায় আপনি যদি এই রেঞ্জের বাইরে রাখেন তাহলে এই ব্রয়লারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে টিউব পরিবর্তন করা লাগতে পারে বা ব্রয়লারের বডি নষ্ট হয়ে যেতে পারে, এরকম আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এখন যদি আপনি ব্রয়লারে এরকম ইনস্ট্রাকশন না পান তাহলে কি করবেন? না পাইলে আপনাকে ওই যে বাংলাদেশ গভর্নমেন্ট বোর্ডের যে ইনস্ট্রাকশন আছে ফিড ওয়াটারের 7 থেকে 9 এবং ব্রয়লারের ক্ষেত্রে 9 থেকে 11, এইটা আপনি মেনটেন করতে পারেন। আর যদি আপনার ব্রয়লারের জন্য আলাদা দিয়ে থাকে, যেমন কিছু ব্রয়লার আছে এগুলা ফিড ওয়াটারে থাকা লাগে 8, 8.5 এরকম, আবার ব্রয়লারের ভিতরে থাকা লাগে 12 থেকে 12.5 এরকমও থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এটা বলেন যে ব্রয়লারে 9 থেকে 11 থাকা লাগে আর ফিড ওয়াটারে 7 থেকে 9 থাকা লাগে, তাহলে এই উত্তরটা সম্পূর্ণ হবে না। সেজন্য আপনাকে বলতে হবে যে বাংলাদেশ ব্রয়লার অধিদপ্তর থেকে এটা বলা আছে,
আর কোনো কোনো ক্ষেত্রে ব্রয়লারের এই পিএসএল মানটা কম বেশি হতে পারে, সেটা ব্রয়লার নির্মাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। আরও বেশ কিছু ক্যালকুলেশন আছে, সেই দিকে আপনি না যাবেন, আপনি যাবেন মূলত ওই প্রতিষ্ঠানের যে ডিজাইন করেছে, তারা ভালো বুঝে যে এই ব্রয়লারটা কত পিএস হইলে পরিচালনা করা যাবে সেটার উপরে। আর আপনি যেহেতু ব্রয়লার বাংলাদেশে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্রয়লার অধিদপ্তরের যে ইনস্ট্রাকশন আছে সেটাও ফলো করতে হবে। এই হচ্ছে মূলত আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিএস টা তো মেজারমেন্টটা বুঝলাম, তো টিডিএস টা কত ভাই থেকে কত টিডিএস এর রাখা ক্লাস তো গেল? আজকে করাই নাই, টিডিএস এর ক্লাস তো আগামীকালকে হবে, যখন ক্লাস গতকালকে করাবো তখন দিচ্ছে। জানতে পারবেন। ওকে স্যার। জি জি। আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? ক্যারি ওভারটা আরেকবার একটু বলবেন কাইন্ডলি, ক্যারি ওভার। ক্যারি ওভারটা হচ্ছে স্টিমের সাথে যদি পানি চলে যায় তাহলে সেটাকে ক্যারি ওভার বলা হয়। আজকে এতটুকুই জানেন, এর পরবর্তীতে ওই বিষয়গুলো আবারও আসবে, ওইগুলো আবারও আলোচনা করব। আর কারো কোনো প্রশ্ন? সময় সংক্ষিপ্ত, ছোট ছোট প্রশ্ন করেন, ছোট ছোট করে উত্তর দিই, আপনাদের জানাটা হয়ে যাক। কারো কোনো প্রশ্ন নাই? আপনাদের প্রশ্ন আচ্ছা থাকে না স্যার। কেন? প্রশ্ন করার সুযোগ না দিলে বলেন সুযোগ দিচ্ছি না, আবার প্রশ্ন করতে আচ্ছা, বললে আপনারা প্রশ্ন করেন না। আমি বলতেছিলাম যে বয়লার অধিদপ্তর থেকে যে গাইডলাইনটা দেয়, হুম হুম। ওই গাইডলাইন কি মানে সফট কপি শেয়ার করা যাবে কিনা? ব্রয়লার অধিদপ্তরের থেকে যে গাইডলাইনটা দিছে, ওই যে ইয়ে আছে ব্রয়লারের অফিসে একটা ইয়ে আছে, ওইটা প্রিন্ট করে লাগানো আছে, ওইখান থেকে নিতে পারেন। আর যে ইয়াটাতে, ওইটা হচ্ছে যে কি বলে, গেজেট যেটা প্রকাশ করা আছে, গেজেটে আছে সম্ভবত, গেজেটটা দেখতে হবে। ঠিক আছে, আমি ইয়া করব, যদি আমার কাছে থাকে তাহলে আমি খুঁজে বের করে আপনাকে স্ক্রিনশটটা দিয়ে দেবো গ্রুপে। ওকে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আর আমরা তো ভিডিও গুলো পাচ্ছি আপনার এই স্লাইড গুলো তো মনে হয় পরে শেয়ার করা হবে না, এরকম নাকি? স্লাইডগুলো শেয়ার করা হবে না। স্লাইডে যেগুলো বলানো হচ্ছে, যেগুলো দেখানো হচ্ছে, সেগুলো আমি তো প্রথমে বইয়ের আকারে দিয়ে দিছি, বই থেকে পড়তে হবে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আগামীকালকে ইনশাল্লাহ আবার ক্লাসে কথা হবে। আর আপনারা অবশ্যই ইয়া দিবেন, প্রেজেন্ট দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।